শোনো, আজ কবিতা আসছে আমাদের বাসায়। এখানকার সব থেকে ভালো ডাক্তারকে দেখাবো। ওর মাইগ্রেনের সমস্যাটা আরও বেড়েছে। মাঝে মাঝে ও এত তীব্র হয় যে অনেক কষ্ট পাচ্ছে। ওকে বলেছি আমার বাসায় কিছুদিন থাকতে। সে তো খুব ভালো কথা। আমার বন্ধু ডক্টর শোয়েবের হেল্প নেব। ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে বাজারে যাই। হ্যাঁ, আমি বাজারের লিস্ট দিচ্ছি, তুমি বাজার করে নিয়ে এসো। হ্যালো কবিতা, তুই কি রওনা হয়েছিস? তাহলে আমি ড্রাইভারকে দিয়ে স্ট্যান্ডে গাড়ি পাঠাচ্ছি। দাদা আসছে তো? কি বলিস, তুই বাচ্চাদেরও রেখে আসছিস? ঠিক আছে, আয় সাবধানে। তমা, কবিতা আসছে। হ্যাঁ ভাবি, আমি জানি তো। গেস্ট রুমটা সুন্দর করে গুছিয়ে রাখো। ঠিক আছে ভাবি। দোলন চাপা, দোলন চাপা, এই তো তুমি চলে এসেছ। সব জিনিস পেয়েছো তো? তা না পেলে কি হয়? আমি অনেক খুঁজে খুঁজে তোমার বাজারের ফর্দ অনুযায়ী সব জিনিসই কিনেছি। তোমার বান্ধবী আসছে বলে কথা। ভাবি, কবিতা দিদি চলে এসেছেন। তাই তুমি নিচে যাও, ওকে সাথে করে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ রে দোলন, অনেক দিন পরে তোকে দেখলাম। তুই না বেশ মুটিয়ে গেছিস রে। তাই না? হ্যাঁ। দোদুল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তবে আমি তো খুব দুঃখ পেলাম, তুমি বাচ্চাদের আনোনি, দাদাকে আনোনি। আপনি তো জানেন আপনার দাদা কাজ পাগল একজন মানুষ। প্রতিষ্ঠান নাকি তাকে ছুটি দেয় না। তা দিবে কেন? সব কাজ উনি একাই করেন। যাকে বলছো সেও তাই। না, দোদুল ভাই খুব কেয়ারি। আমি জানি তো, সংসারের সব কাজে তোকে হেল্প করে। তা ঠিক বলেছ। না হলে আমার একা সামাল দেওয়া খুব মুশকিল হতো। জানিস তো, আমি নিচে একটি মিনি গার্মেন্টস করেছি। 10টি মেয়ে নিয়ে শুরু। আর এখন সেখানে প্রায় 200 জন মেয়ে এই কাজের সাথে যুক্ত আছে। ভালো করেছিস। তুই তো সব সময় বলতিস আমি স্বাধীনভাবে কিছু করতে চাই, আমি অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ভগবান তোর স্বপ্ন পূরণ করেছেন রে। তুমিও তো সরকারি চাকরি করার ইচ্ছার কথা বলতে, আর এখন তুমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তোমার স্বপ্ন পূরণ হয়েছে বলতে হয়, তাই না? তা ঠিক। তবে তো দাদা কলেজে, আমি স্কুলে, দুজনে সামাল দিতে বেশ কষ্টই হয়। তবে তারপরেও ম্যানেজ করে নিতে হয় আর কি। দোদুল ভাই এত বড় নাম করা প্রকৌশলী, কিন্তু তাকে দেখে মনেই হয় না সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করেন। আমি আসলে দেখে খুব অবাক হই। জানিস, তোর দোদুল ভাই বলে চাকরি ব্যবসা যাই করো না কেন তা ঘরে আনতে নাই, আবার ঘরের সমস্যা অফিসে বা প্রতিষ্ঠানে নিতে নাই। এই দুজনের গল্প শুরু হয়েছে। আর আমি এখন একা একা কি করব? দাদাকে নিয়ে এলে তো আমারও একজন গল্পের সাথী হতো, তাই না? তা হতো, তবে আপনিও আমাদের সাথে গল্পের সঙ্গী হতে পারেন। অতীতের কত সুন্দর স্মৃতির কথা, সেই সব সুন্দর মুহূর্তের কথা মনে আছে? কবিতা, তুই চট করে চেঞ্জ করে আয়, তোকে খাবার দেব। সেই কখন বেরিয়েছিস? ঠিক আছে, যাচ্ছি। বাহ, কি সুন্দর করে আমার জন্য ঘরটা সাজিয়ে রেখেছিস। তাজা ফুল, মোমো, ঘ্রাণ, খুব সুন্দর তো। না রে, আমি না, তমা তোর জন্য ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। তমা, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর পরিপাটি করে ঘর সাজিয়েছ, সাথে তাজা ফুল, আমার খুব পছন্দ। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, আমি জানি তো আজ সারা রাত এই ঘরে 2 বান্ধবী মিলে গল্প করবেন, তাই আর। না না, শুধু 2 বান্ধবী কেন, তুমি, দোদুল ভাই, তোমরাও থাকবে। হ্যাঁ দিদি। বাবা, এত কিছু আমার পছন্দের খাবার সব তৈরি করেছিস। তা তুই কি ভেবেছিস তোর জন্য কিছুই করব না? তুই বাচ্চাদের আনিসনি, দাদাকে আনিসনি,
সত্যি খুব অন্যায় করেছিস। আমি ভেবেছিলাম তোরা সবাই আসবি, আমরা তোদের নিয়ে ঘুরবো, অনেক মজা করব। শোন, ডাক্তার সাহেবের ওখানে সিরিয়াল দিয়েছি আগামীকাল বিকেল 5টায়। তোর আসলে মাথায় সারাক্ষণ একটা বড় দায়িত্ব, কাজের চাপ, সংসার, এর জন্য মাইগ্রেশনের সমস্যাটা বেড়েছে। কিছুদিন রিল্যাক্স কর, দেখবি ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, বাবুর কথা বল। বাবু ক্যাডেট কলেজে কেমন আছে? আমি ওর পছন্দের খাবার আর এই ড্রেসটা নিয়ে এসেছি, ওকে পৌঁছে দিস। ঠিক আছে, আমি দীপ্তর ক্যাডেট কলেজে পৌঁছে দেব, ও অনেক খুশি হবে। ওদের ক্যাডেটদের তো অনেক কড়াকড়ি জানো তো, তবে আমরা কিন্তু খুব নিশ্চিন্তে থাকতে পারি। আজ কত কথা মনে পড়ছে। কলেজে আমাদের দুজনকে সবাই মানিকজোর বলে ডাকতো। আমার নাম কবিতা হলেও দোলন চাপা খুব সুন্দর আবৃত্তি করত এবং সুন্দর গান করত, আর বন্ধুরা আমাদের খুব পছন্দ করত। আর তার আরেকটা কারণ হলো কবিতা সবার সাথে এত সহজে মিশতে পারত আর এত ফানি ফানি গল্প করত, সবাই হেসে গড়াগড়ি যেত। একবার তো নবীনবরণ অনুষ্ঠানে আমাদের বন্ধু অসিত একটা ঢিলে ঢালা জলপাই কালার প্যান্ট আর হলুদ রঙের একটি টি শার্ট পরে এসেছে। কবিতা তাকে ধাওয়া দিয়ে একেবারে গেটের বাইরে বের করে দিয়েছে। বলে, যা এখনই কালো প্যান্ট অফ হোয়াইট পাঞ্জাবি পরে আসবি। আমি বলি, থাক না, বেচারাকে এবারের মতো মাফ করে দে। ও বলে, না, ওর তো আছে, পড়বে না কেন? তা বেচারা অসিতবাবু কি তা পরে এসেছিল? আসবে না মানে? হ্যাঁ এসেছিল, এবং ওকে অনেক সুন্দর লাগছিল। জানেন দোদুল ভাই, দোলন তো একটু কম কথা বলতো, কিছুটা রিজার্ভ ছিল। সিনিয়র ভাইয়েরা আমাকে বলতো, তোমার বান্ধবীটা এত মুডি কেন রে? আমাদের মোটেও পাত্তা দিতে চায় না। এরপর যখন আপনারা আসতেন, সিনিয়র ভাইয়েরা কি জেলাস বলতো, আমাদের কলেজের কোনো অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা আসবে কেন? আমি বলতাম, তাতে কি হয়েছে, আপনারাও যান, কেউ মানা করেনি তো। ওরা বলতো, ওদের কোনো অনুষ্ঠান হয় না কিরে, যত সব কাঠখুট্টার দল। একবার যেন ওরা আমাকে বলছে, ভাইয়া আপনি তো অনেক সিনিয়র, জুনিয়রদের সাথে এত কি কথা? আমি বললাম, তোমাদের কোনো অসুবিধা আছে? বললো, না ভাইয়া। আমি বললাম, তা ঠিক আছে, এসো, আমরা সবাই মিলে একসাথে গল্প করি। ওরা লজ্জা পেয়ে চলে গেল। একবার পিকনিকে আমাদের সবাইকে নিয়ে শিলাইদহ কুটিবাড়ি গিয়েছে কলেজ থেকে। গিয়ে দেখি বিভিন্ন কলেজ থেকে অনেক ছেলেমেয়েরা এসেছে। দোলন পুকুর ঘাটে বসে রবীন্দ্রসঙ্গীত গাইছে। সবাই এসে ভিড় জমিয়েছে। আমাদের সিনিয়র ভাইয়েরা তা দেখে কি জিলাস, বলে, আমাদের কলেজে সবাই এদিকে এসো, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। দোলন, কতদিন তোর কণ্ঠে গান শুনি না, সেই গানটা শোনাতো। কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, শরম জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, নিভিয়া বাঁচিল নেশার প্রদীপ উষার বাতাস লাগি, রজনীর শশী গগনের কোণে লুকায়ে শরম মাগি, পাখি ডাকি বলে গেল বিভাবরী, বধূ চলে চলে লইয়া গাগরি, আমি আকুল কবরিয়া ভরি, কেমনে যাইব কাজে, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে।